রাজ্য জগৎপুর। রাজা শ্রীধর তার 3 ছেলে যথাক্রমে হলধর, শশধর, বিদ্যাধর। রাজা সর্বদাই প্রজাদের সুখ সুবিধার দিকে নজর রাখে। রক্তপাত বা যুদ্ধ বিগ্রহ তিনি পছন্দ করেন। সময় বয়ে যায়। মহারাজ শ্রীধরের 3 ছেলে বিদ্যা শিক্ষা শেষ করে ফিরে আসেন নিজ রাজ্যে তাদের পিতার কাছে। প্রণাম পিতা। বিদ্যা শিক্ষা সমাপ্ত করে গুরুর আশীর্বাদ নিয়ে আমরা এসেছি রাজকার্যে আপনাকে সহযোগিতা করার জন্য। হ্যাঁ পিতা, আমরা বিভিন্ন দৈব অস্ত্রবিদ্যা যেমন শিখেছি তেমনি শিখেছি শাস্ত্রবিদ্যা। কিন্তু রাজকার্যে আমার সহযোগিতা করার আগে আমি তোমাদের পরীক্ষা নেব। কিন্তু এটাই বুঝতে পারছি না তোমাদের কি পরীক্ষা নেব। মহারাজ, পশ্চিমের কুন্তলপুর রাজ্যে আজ চরম দুর্দিন। অনাবৃষ্টিতে ক্ষেতের ফসল শুকিয়ে গেছে, তার উপর পার্শ্ববর্তী রাজ্য কেশপুরের অনবরত আক্রমণ। আপনি বরং রাজপুত্রদের সেখানে পাঠান মহারাজ। দেখুন তারা যদি এই সমস্যার কোনো সমাধান বের করতে পারে। কথাটা মন্দ নয়। এই পুত্রেরা, তোমরা যাবে নাকি সেখানকার প্রজাদের দুঃখ কষ্ট দূর করতে, নিজেদের বিদ্যার পরিচয় দিতে? যাব পিতা, নিশ্চয়ই যাব। বেশ, তবে আগামীকাল ভোরেই রওনা দিও। রথ তোমাদের জন্য প্রস্তুত থাকবে। এ কি অবস্থা কুন্তলপুরের? মাঠে ঘাটে নদীতে খালে এক ফোঁটা জল নেই। মাঠ ঘাট সব ফেটে চৌচির। চাষের জমি কেটে চৌচির, ফসল ফলবে কি করে? শুধু তাই নয়, পার্শ্ববর্তী রাজ্য কেশপুর নিত্য আমাদের এই দেশ আক্রমণ করে, আর সামান্য যা ফসল আছে তাও নিত্য হরণ করে নিয়ে যায়। ওই দেখুন রাজপুত্র, কত সৈন্য! সব কেশপুরের এক্ষুনি পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়বে আমাদের উপর। তার আগেই আমি ওদের নাশ করব। সে কি মহামন্ত্রী, আমার সমস্ত সৈন্য আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঠিক আছে, তুমি আরো সৈন্য পাঠাও, দেখি এবার কি হয়। যথা আজ্ঞা মহারাজ। ওই দেখুন যুবরাজগণ, কেশপুরের রাজা আরো সৈন্য পাঠিয়েছে। এবার আমি ওদের উচিত শাস্তি দেব। কি বলছো কি মহামন্ত্রী? হ্যাঁ মহারাজ, একদম সত্যি কথা। ওরা বিভিন্ন দৈব অস্ত্রের অধিকারী, আর সেই অস্ত্রের জোরেই ওরা আমাদের সৈন্যদলকে বারে বারে পরাজিত করছে। ঠিক আছে, বাকি সৈন্যদলকে প্রস্তুত হতে বলো। এবার আমি নিজে ওই সৈন্যদলের সেনাপতি হয়ে যুদ্ধে যাব। যথা আজ্ঞা মহারাজ। ওই দেখুন যুবরাজ, স্বয়ং কেশপুরের রাজা এবার নিজের যুদ্ধে নিজে এসেছেন। দাদা, তোমরা সৈন্যদের আটকাও, আর আমি কেশপুরের রাজাকে বন্দী করছি। ঠিক আছে ভাই, ঠিক আছে। আজ আপনি আমাদের হাতে বন্দী, আপনার সৈন্য শক্তিও শেষ। তাই আমরা ইচ্ছা করলেই আপনার রাজ্য দখল করতে পারি। কিন্তু আমাদের উদ্দেশ্য কুন্তলপুরের প্রজাদের উন্নতি বিধান।
আপনার রাজ্য দখল নয়। আর তাই আমরা আপনাকে ছেড়ে দিলাম। যান, নিশ্চিন্তে নিজের রাজ্যে ফিরে যান, আর ভবিষ্যতে আমাদের রাজ্য আক্রমণের দুঃসাহস করবেন না। আপনাদের আদেশ শিরোধার্য যুবরাজ। কিন্তু যুবরাজ, আমাদের এই অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? কিভাবে আমাদের এই দুর্ভিক্ষ দূর হবে? এই উপায় আমি এক্ষুনি করছি। ও বৃষ্টি নামছে, বৃষ্টি! মুষলধারে বৃষ্টি। ওই দেখ! আর তিন পুকুর সব ভরে গেল। যাক বাবা, আমাদের চিন্তা দূর হলো। এবার ফসল ফলবে। হ্যাঁ, হ্যাঁ, ফসল সোনার ফসল ফলাবো ফসল আমরা। ফলবে। প্রজাবৃন্দ, এবার তবে আমরা আসি। তোমরা মনের সুখে চাষ করো আর ফসল ফলাও। আর যতদিন না তোমরা ফসল উৎপাদন করতে না পারো, ততদিন রাজধানী থেকে তোমাদের অন্ন বস্ত্রের ব্যবস্থা করা হবে। দেখতে দেখতে বহুদিন অতিক্রান্ত হলো। রাজা শ্রীধর বয়সের ভারে অবনত, তাই তিনি একদিন মন্ত্রীকে বললেন, মহামন্ত্রী, ভাবছি আমার তিন ছেলেকে রাজ্যপাটের সব ভার দিয়ে দেবো, কিন্তু কাকে কোন ভারটা দেব তা বুঝতে পারছি না। মহারাজ, আপনার তিন পুত্রকে কাল সকালে আমার বাড়িতে পাঠাবেন। আমি নিজে ওদের বিচার করে বলে দেব কে কোন ভারটা নিতে পারবে। মন্ত্রীর কথা মতো রাজা তার তিন পুত্রকে পাঠালেন মন্ত্রীর বাড়ি। কিন্তু দূর, মন্ত্রী মশাই তো নেই। যাই, আমি বরং ওই বাঘ ছালের ওপর গিয়ে বসি। আমি তবে এই সিগাল চর্মের উপর গিয়ে বসি। আমি তবে ওই কাঠের আসনটাতে গিয়ে বসি। মহারাজ, হলধরকে দিন রাজপদ, শশধরকে দিন মন্ত্রীর পদ, আর বিদ্যাধরকে দিন সেনাপতির পদ। আচ্ছা রাজন, মন্ত্রীর বিচার কি ঠিক ছিল? হ্যাঁ, ঠিক ছিল। কারণ পশুরাজ বাঘ, হলধর সেই পশুরাজের ছালের তৈরি আসনে বসেছিল। শ্রীগাল বড় কূটবুদ্ধির প্রাণী। কূটনৈতিকতা মন্ত্রিত্ব একটা ধর্ম, আর সেনাপতির জীবন বড় কষ্টের। সর্বদা যুদ্ধ বিগ্রহের ব্যস্ত থাকতে হয়। অনেক সময় আহার নিদ্রারও সময় থাকে না। থাকতে হয় নিজের পরিবার পরিজন ছেড়ে দূরে দূরে, যেমনটা বিদ্যাধর করেছিল। শক্ত কাঠের আসন, তা আবার দু ভাইয়ের আসনের থেকে যথেষ্ট দূরে। তাই শর্ত মতো আমি চললাম।